নমস্কার দর্শক বন্ধুরা। আচ্ছা, সামনেই তো মহালয়া। আপনারা মহালয়া শোনেন তো? আসলে মহালয়া আমাদের বাঙালিদের আবেগের একটি বড় অংশ। ভাবুন তো, মহালয়ার আগে রেডিওটাকে সারাই করা, মহালয়ার দিন ভোরবেলা রেডিওটাকে আকাশবাণীতে টিউন করে মহালয়া শোনা, এগুলি কিন্তু আসলে দেবীপক্ষেরই সূচনা করে। বরং আমার তো মনে হয় ওয়ার্ল্ড রেডিও ডে এই দিনটিকেই ধার্য করা উচিত। কেননা বাঙালিদের এই দিনটিতে রেডিওকে ঘিরে যে উন্মাদনা, তা কিন্তু পুরো পৃথিবীতে দ্বিতীয়টি নেই। আর রেডিও নিয়ে কথা বলবো, আর ওই মানুষটিকে নিয়ে কথা বলবো না যিনি রেডিওকে জন্ম দিলেন, যিনি বাঙালিকে চেনালেন রেডিও কি জিনিস, যার কণ্ঠস্বর ছাড়া ভাবাই যায় না যে দুর্গাপুজো আসছে। সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রকে নিয়ে আমরা কথা বলবো না, এটা কিন্তু হতেই পারে না। নমস্কার দর্শক বন্ধুরা, আমি স্বাগতম দাস ওয়ার্ল্ড অফ স্বাগতমে আবার আপনাদের সুস্বাগতম জানাই। আজকে আমাদের পর্ব মাতৃ আবাহনের কাণ্ডারি, রেডিওর জন্মদাতা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়কে নিয়ে। সালটা ছিল 1905 খ্রিস্টাব্দ। আগস্ট মাসে কলকাতার আহিরিটোলা অঞ্চলে এক উচ্চশিক্ষিত পরিবারে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র জন্মগ্রহণ করেছিলেন। ওনার বাবার নাম ছিল রায় বাহাদুর কালীকৃষ্ণ ভদ্র এবং মা সরলা সুন্দরী দেবী। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের ঠাকুমা ছিলেন সেই যুগের নিরিখে খুব উচ্চশিক্ষিতা একজন মহিলা। পাঞ্জাবের নাভা স্টেটের মহারানীর গৃহশিক্ষিকা হিসেবেও তিনি বিবেচিত হয়েছিলেন। আসলে তিনি ইংরেজি ও সংস্কৃতে বিশেষ পারদর্শিনী ছিলেন। ছোট্টবেলায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়কে সংস্কৃতের প্রথম পাঠ তিনিই পড়িয়েছিলেন এবং পরবর্তীকালে ঠাকুমার কাছ থেকে তার প্রথম পাঠ সম্পূর্ণ করার পর বীরেনবাবু রাজেন্দ্রনাথ দের স্কুলে এবং পরবর্তীকালে টাউন স্কুলে পড়াশোনা করেন। স্কুলের পাঠ সম্পূর্ণ করার পর কলকাতার বিখ্যাত কলেজ স্কটিশ চার্চ থেকে তিনি বিএ পরীক্ষা দেন এবং সসম্মানে উত্তীর্ণও হন। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র চিত্রা সংসদ নামে একটি ক্লাবের সাথে যুক্ত ছিলেন। এই ক্লাবে মূলত অভিনয় চর্চা এবং গান বাজনার চর্চা হতো। এই ক্লাবেই বীরেনবাবুর সাথে পরিচয় ঘটে মহিষাসুরমর্দিনী তথা বাংলা বেতারের দুই অপর মূল স্তম্ভের। একজন হলেন পঙ্কজ কুমার মল্লিক আর অপরজন বাণী কুমার। 1927 সালে বোম্বাইয়ের ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি ডালহৌসির 1 নম্বর গার্স্টিন প্লেসে একটি বেতার কেন্দ্র স্থাপন করেন এবং এই বেতার কেন্দ্রে ভারতীয় অনুষ্ঠানের পরিচালনার দায়ভার দেয়া হয় নৃপেন মজুমদারকে। সেখানে তখন বেতারে অনেক সুন্দর সুন্দর নাটক পরিবেশন করা হতো। বাইরের অনেক নাট্যগোষ্ঠী এতে অংশগ্রহণ করত। সেরকমই একদিন চিত্রা সংসদ ক্লাব একটি সুন্দর নাটক পরশুরামের চিকিৎসা সংকট নাটকটি পরিবেশন করেন এই বেতারে। এভাবেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সাথে বেতারের প্রথম পরিচয় ঘটে। বীরেনবাবু কিন্তু ছিলেন একজন আদ্যপান্ত মজলিসী লোক। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের প্রথম কর্মস্থল ছিল ইস্ট ইন্ডিয়া রেলওয়ের ফেয়ারলি প্লেসের অফিস। কাজের ফাঁকে বিরতি পেলেই তিনি চলে আসতেন রেডিওতে আড্ডা মারতে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের এই মজলিসী মনোভাবের জন্য নৃপেন মজুমদার ওনাকে বেতারে যোগদান করার জন্য আহ্বান করেন। অবশেষে 1928 খ্রিস্টাব্দে তিনি ইস্ট ইন্ডিয়া রেলওয়ের চাকরিতে ইস্তফা দেন এবং বেতারে যোগদান করেন। বেতারে যোগদান করার পরেই বীরেন্দ্রকৃষ্ণবাবু
মহিলা মজলিস নামে একটি অনুষ্ঠানের সঞ্চালনা করেন। মূলত এই অনুষ্ঠানে দেশ এবং বিদেশের নানা বীরাঙ্গনা নারীদের ব্যাপারে বলা হতো। দেখতে দেখতে অসাধারণ বাকপটুতার জন্য মহিলা মহলে এই অনুষ্ঠানটি বেশ সমাদৃত হলো। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কিন্তু বেশ রসবোধও ছিল। এই রসবোধের কারণে ওনার অনুষ্ঠানগুলো বেশ জনপ্রিয়তা পেত। তাছাড়া বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় ছিলেন অসাধারণ একজন কর্মপ্রেমী। কাজের সময় কিন্তু উনি কোনো রকম গাফিলতি সহ্য করতেন না, এমনই ছিল ওনার ব্যক্তিত্ব। এবার আসি মহিষাসুর মর্দিনীর কথায়। 1931 খ্রিস্টাব্দে বেতার থেকে বসন্তেশ্বরী নাম নিয়ে একটি অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছিল এবং এই অনুষ্ঠানটি শ্রোতা মহলে বিশেষ জনপ্রিয়তাও পেয়েছিল। তো আকাশবাণীর সবাই মিলে তখন ভাবলেন, আচ্ছা এরকম একটি অনুষ্ঠান দুর্গাপুজোর ষষ্ঠীর দিন সকালে কি সম্প্রচার করলে কেমন হয়। যেই ভাবা সেই কাজ। বাণী কুমার মহিষাসুর মর্দিনী লিখে ফেললেন, তাতে সুরারোপ করলেন পঙ্কজ কুমার মল্লিক এবং চণ্ডীপাঠ একমেবা দ্বিতীয়ং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়। পরবর্তীকালে এই নিয়ে সমাজের বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন অংশ থেকে আপত্তিও উঠেছিল। কেন? বীরেন্দ্রকৃষ্ণ মহাশয় ছিলেন কায়স্থ ঘরের সন্তান। ওনার চণ্ডীপাঠ নিয়ে সমাজের অনেক বিদগ্ধ ব্যক্তিরা বিশেষ বিরোধিতাও করেছিলেন, কিন্তু পঙ্কজ কুমার মল্লিক এবং বাণী কুমার মহাশয়ের দৃঢ়তার সামনে সেগুলো কিন্তু আদপেই টেকেনি। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ভোরবেলা স্নান করে পট্টবস্ত্র পরে যন্ত্রসঙ্গীতের সাথে সঙ্গতি রেখে বীরেন্দ্রকৃষ্ণ বাবু শুরু করলেন ওনার চণ্ডীপাঠ। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। ভোরবেলায় এটি সম্প্রচার করার সাথে সাথেই জেগে উঠল আপামর তন্দ্রাচ্ছন্ন বাঙালি। বাঙালির মন হয়ে উঠল ভক্তিরসে পরিপূর্ণ। পরবর্তীকালে এই মহিষাসুর মর্দিনীর কিছু রদবদল হলেও, অনেক শিল্পীর পরিবর্তন হলেও বীরেন্দ্রকৃষ্ণ বাবু কিন্তু রয়ে গেলেন অপরিবর্তিত। সালটা ছিল 1976 খ্রিস্টাব্দ। আকাশবাণীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঠিক করলেন মহিষাসুর মর্দিনীকে এক নতুন আঙ্গিকে সম্প্রচার করা হবে এবং যার নাম হবে দেবী দুর্গতি হারিণীম। এবং এই দেবী দুর্গতি হারিণীমের সুরের ব্যাপারে থাকবেন হেমন্ত মুখোপাধ্যায় এবং কণ্ঠে থাকবেন আমাদের মহানায়ক উত্তম কুমার। এই কথাটা কিন্তু বীরেনবাবুকে কখনোই জানানো হয়নি। পরবর্তীকালে তিনি জানতে পেরে অত্যন্ত দুঃখ পেয়েছিলেন এবং বলেছিলেন, ওরা আমাকে একবারও জানানোর প্রয়োজন বোধ করলো না। আমি কি কোনোদিন নতুন কিছুতে বাধা দেওয়ার চেষ্টা করেছি? তো যাই হোক, সম্প্রচার করা হলো দেবী দুর্গতি হারিণী এবং তা হলো চূড়ান্তভাবে ফ্লপ। আপামর জনসাধারণের ক্ষোভের মুখে পড়ে সেই বছর আকাশবাণীর কর্তৃপক্ষকে আবার সম্প্রচার করতে হয়েছিল মহিষাসুর মর্দিনী। হ্যাঁ, তবে এটাও ঠিক যে উত্তম কুমার কখনোই চাননি বীরেন্দ্রকৃষ্ণ মহাশয়ের বিকল্প হতে। আসলে উনিও আমাদের মতোই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের কণ্ঠর জাদুতে বুঁদ হয়েছিলেন। উনিও বীরেন্দ্রকৃষ্ণ বাবুকে যথেষ্ট শ্রদ্ধা করতেন, কিন্তু আকাশবাণীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে পড়ে তিনিও নতি স্বীকার করতে বাধ্য হয়েছিলেন। শেষ বয়সে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় খুব একটা ভালো ছিলেন না। বাংলা বেতার জগতের যিনি অন্যতম প্রধান কাণ্ডারি, সেই বীরেন বাবুকেই লাস্টে বেতার জগতে ব্রাত্য করে রাখা হয়েছিল। প্রভিডেন্ট ফান্ডের সামান্য অল্প কিছু টাকা নিয়ে তিনি অবসর নিয়েছিলেন। শেষের দিকে অর্থের অভাবে বিভিন্ন পাড়ায় তাকে পুজোর উদ্বোধন করতে যেতে হতো।
সামান্য কিছু অর্থের জন্য তিনি বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যেতেন। এমনই ছিল ওনার শেষের দিনগুলি। এমনও দিন গেছে যে ওনাকে আকাশবাণীতে ঢুকতে দেয়া হয়নি, ওনার কাছে চাওয়া হয়েছিল পাস। শেষ জীবনের কিছু সাক্ষাৎকারে হতাশ বীরেনবাবু বলেছিলেন, আমি ভাবতেই পারিনি এভাবে আমাকে সবাই ভুলে যাবে, কিন্তু আমাকে মহালয়ার দিন সবাইকে কিন্তু মনে করতেই হবে, এতেই আমার তৃপ্তি। এই বীরেনবাবুর স্মৃতিশক্তি যেটা ওনার গর্ব ছিল, শেষ জীবনে সেটাও ধীরে ধীরে লুপ্ত হয়ে যাওয়ার উপসর্গ দেখা গিয়েছিল। অবশেষে 1991 সালের 4 নভেম্বর বাংলা বেতারের কিংবদন্তি, বাংলা বেতারের প্রধান কাণ্ডারি, মাতৃ আবাহনের এক মূল স্তম্ভ বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয় আমাদের ছেড়ে পাড়ি দেন অমৃতলোকে। বাংলা বেতার জগতের কিংবদন্তি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়কে কিন্তু আমরা বাঙালিরা কোনোদিন ভুলিনি, কোনোদিন ভুলতে পারবো না। বাঙালি যতদিন বেতার শুনবেন ততদিন ভালোবাসার সাথে, ততদিন শ্রদ্ধার সাথে, গর্বের সাথে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়ের নাম কিন্তু উচ্চারিত হবে। ততদিন উনি থাকবেন আমাদের মনের মণিকোঠায় চির অমলিন হয়ে। দর্শক বন্ধুরা, তো বলুন আমাদের এই পর্বটা আপনাদের কেমন লাগলো? আমাদের এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দেবেন। আপনারা আমাদেরকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছেন, এতে আমরা আপ্লুত, কিন্তু সেই তুলনায় আপনারা সাবস্ক্রাইব করছেন না। দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমাদের আসন্ন পর্বের নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যায়। এবং আমাদের এই উদ্যোগ, আমাদের এই পর্বগুলি এবং চ্যানেলকে নিয়ে আপনাদের যাবতীয় মতামত কমেন্ট বক্সে অবশ্যই করে দেবেন। আপনাদের মতামতই পারে আমাদেরকে আরও উন্নত, আরও সমৃদ্ধ করতে। এবং আমাদের এই পর্বগুলি এবং এর আগে যাবতীয় পর্ব আপনার নিকটবর্তী আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করে দেবেন, যাতে আপনার পাশাপাশি ওনারাও এই পর্বগুলি দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। নমস্কার, আজকের মতো এখানেই থাক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।